করো। আচ্ছা পড়া ধরবো না বলছে, একটু ধরি তোমার পড়া। ধরো, বলো গামা কি? অনুপাত। আচ্ছা গামার গুরুত্ব বলো তো। গামার মাধ্যমে শব্দের বেগ নির্ণয় করা যায়। তিনটা বলছিলাম আমি, দুইটা না। বলো তো। শব্দের বেগ নির্ণয়ের জন্য গামার প্রয়োজন হয়। হ্যাঁ। তারপরে রুদ্ধতাপের প্রক্রিয়া চলকগুলোর সম্পর্ক নির্ধারণে গামার প্রয়োজন হয়। আর মানে বিভিন্ন পরমাণুর যে অণুগুলোর বিন্যাস সম্পর্কে জানা যায়। গ্যাসের আণবিক বিন্যাস জানা যায়, মানে এমন ভাবে বলো সেন্টেন্স হয় না। বসো বসো, তুমি বলো তো। হ্যাঁ, সিপি কে গামার মাধ্যমে বলো তো। গামার মাধ্যমে গামার মাধ্যমে বলো। হাত উঁচু করতেছো দেখি, বলো। পড়ো না, না পড়ে আসো না। বসো, দাঁড় করে রাখি পুরো 1 ঘন্টা। সকালে বেঁচে রাখছিলাম, আজকে পুরো 1 ঘন্টা দাঁড় করে রাখছিলাম। কি সুন্দর হাসতেছে, পড়া পারে নাই তারপরে হাসতেছে। তুমি বলো সিবি কে গামার মাধ্যমে বলো। আর বাই গামা মাইনাস 1। হ্যাঁ ঠিক আছে, বসো বসো। আচ্ছা আজকে আমরা তাপগতীয় বিভিন্ন প্রক্রিয়ার জন্য কৃত কাজের রাশিমালা বের করব। কৃত কাজের রাশিমালা। তাপগতীয় কয়টা প্রক্রিয়া ছিল? 4টা প্রক্রিয়া, সমচাপ, সম আয়তন, সমুষ্ণ আর রুদ্ধতাপীয়। এই 4টা প্রক্রিয়ার ক্ষেত্রে এবার কৃত কাজের মান আমরা বের করব। কৃত কাজের সূত্র কিভাবে আনা যায় সেটা দেখব। তো অলরেডি না সমচাপ এবং সম আয়তনের ব্যাপারটা আমরা একটু দেখছিলাম, সমুষ্ণ আর রুদ্ধতাপীয়টা দেখি নাই। তো আজকে আমরা বিশেষ করে সমুষ্ণ আর রুদ্ধতাপীয়টা একটু দেখব। কিন্তু কৃতকাজ বের করার যে সূত্রটা, এইটাকে আমাদের একটু খুব ভালো করে বুঝতে হবে। তো এটা বুঝতে গেলে ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন এগুলো সম্পর্কে খুব ভালো একটা ধারণা রাখা লাগবে। আমরা কাজ ক্ষমতা শক্তি অধ্যায় ফার্স্ট পার্টে পড়ে আসছি, সেখানে আমরা কাজ বের করতাম 2 ধরনের বল দ্বারা কাজ হইতো। একটা হচ্ছে ধ্রুব বল আর একটা হচ্ছে পরিবর্তনশীল বল। তো দেখো এই ব্যাপারগুলা না চাইলে তোমরা লিখো না, আমি একটু ছোট করে দেখাই। যদি আমরা ওয়াই অক্ষে বল নিই আর এক্স অক্ষে সরণ নিই, সরণটাকে এস দিয়েও লিখতে পারি, এক্স দিয়েও লিখতে পারি। তাহলে ধ্রুব বল মানে সরণের মানের উপর বল নির্ভর করে না, সরণের মানের জন্য বলটা চেঞ্জ হয় না। তাহলে বলের একটা জাস্ট ধ্রুব মান থাকে, সাপোজ 5 নিউটন, ঠিক আছে, একটা ধ্রুব মান থাকবে, যে এফ এর একটা ধ্রুব মান আছে। এবার মনে করো এই বলটা প্রযুক্ত হওয়ার কারণে কোন একটা বস্তুর সরণ হইল এক্স ইনিশিয়াল থেকে এক্স ফাইনাল, তাহলে এই ক্ষেত্রে কতটুকু কাজ হবে? তাহলে আলটিমেটলি সরণটা হচ্ছে এক্স ফাইনাল মাইনাস এক্স ইনিশিয়াল, ঠিক আছে, বা এক্স ওয়ান বললে এটা এক্স টু মাইনাস এক্স ওয়ান, এইটা হচ্ছে তার সরণ। তো এই সরণটাকে আমরা ডেল এক্স দিয়ে লিখলাম সাপোজ। তাহলে বল হচ্ছে এফ, সরণ হচ্ছে, বলের কারণে সরণ হচ্ছে ডেল এক্স। ধরো বলের দিকে সরণ করছে, অর্থাৎ কোণের মানটা 0 ডিগ্রি। তাহলে আমি যদি কৃতকাজ বের করতে বলি, তাহলে কৃতকাজ ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এফ এস, এস এর জায়গায় ডেল এক্স, আর কস থেটার মান কস 0 ডিগ্রি, তাহলে কস থেটার মান হচ্ছে 1। এইটা হচ্ছে কৃতকাজের সূত্র। এখন এই ক্ষেত্রে এই কৃতকাজের সূত্র দ্বারা গ্রাফে আসলে কি পাইলাম আমরা? গ্রাফে দেখো ক্ষেত্রফল পাইলাম, এটা এক্স ইনিশিয়াল ছিল, এটা ছিল এক্স ফাইনাল। তাহলে এক্স ইনিশিয়াল থেকে এক্স ফাইনাল পর্যন্ত এই যে পার্থক্যটুকু, পরিবর্তনটুকু, সেটা হচ্ছে ডেল এক্স। তার সাথে এফটা গুণ হচ্ছে না, দেখো আলটিমেটলি এফটা গুণ হচ্ছে না। তাহলে আমি এই ক্ষেত্রের ক্ষেত্রফলটা পাইলাম, এবং এই ক্ষেত্রটা কেমন ক্ষেত্র? একটা আয়তক্ষেত্র। তাহলে আসলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাইলাম, এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো তুমি যদি এটাকে দৈর্ঘ্য বলো, তাহলে দৈর্ঘ্যের মানটা হচ্ছে এফ, আর এটাকে যদি প্রস্থ বলো, তাহলে সেই প্রস্থের মানটা হচ্ছে ডেল এক্স। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে গ্রাফে ক্ষেত্রফল সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ, সেখান থেকে আসলে আমরা কাজটা পাচ্ছি। আচ্ছা, যদি এমন হইতো এক্স অক্ষে আমরা সরণ নিলাম, ওয়াই অক্ষে আমরা বল নিলাম, কিন্তু এবার বলের মানটা সরণের মানের জন্য চেঞ্জ হয়, সরণের এক একটা মানের জন্য বলের এক একটা মান পাওয়া যায়। ধরো এরকম একটা আঁকা বাঁকা গ্রাফ। এই ক্ষেত্রে আমি বললাম এক্স ইনিশিয়াল বা এক্স ওয়ান থেকে, এখানে এক্স ওয়ান দিয়ে লিখি, এক্স টু, এটা এক্স ওয়ান, এটা এক্স
2। তাহলে এই ক্ষেত্রে এবার আমি কৃত কাজ বের করব। তাহলে এই ক্ষেত্রে কৃত কাজ দেখো, এই ক্ষেত্রের ক্ষেত্রফলটা, তাই না? এখন আমি যদি বলি এই ক্ষেত্রে কৃত কাজ W = F × del x, বলো তাহলে কি হবে? হবে না। কেন হবে না? কারণ তুমি F × del x খাটায় যে ক্ষেত্রফলটা পাচ্ছ, যে কাজটা পাচ্ছ, সেটা এই গ্রাফে দেখো f এর একটা মান বলো, যে f এর মানটা, এই f এর মানটা দেখো এক একটা সময় এক এক রকম মান। এই যে x1 এর জন্য এই মান, তারপরে কিছু সময় এই মান, তারপরে এখানে সরণের জন্য এই মান, বলের এক একটা সময় এক একটা মান। তো তুমি যদি নির্দিষ্ট একটা মান নিয়ে কাজ করো, সাপোজ তুমি এই পয়েন্টের মান নিয়ে কাজ করলা, তাহলে এই পয়েন্টের মান নিয়ে যদি কাজ করো, তাহলে এই যে f এর সাথে del x টা গুণ দিলে তুমি আসলে এই ক্ষেত্রটা পাইলা, তাই না? একটা নির্দিষ্ট f এর সাথে তুমি del x টা গুণ দিলে এই ক্ষেত্রটা পাইলা। তুমি আসলে দেখো এতটুকু কাজ কিন্তু পাইলা না। তাহলে এই ক্ষেত্রে তুমি আয়তক্ষেত্রের সূত্র, অর্থাৎ এই সূত্র দিয়ে কিন্তু কাজটা পাবা না। তাহলে আমি তোমাকে বললাম যে এই ক্ষেত্রে ক্ষেত্রফলটা বের করতে হবে বা কৃত কাজের সম্পূর্ণ মানটা বের করতে হবে। তাহলে কি কাজ করা যায়? তো আমরা ইন্টিগ্রেশন করি। এবং কেন ইন্টিগ্রেশন করি, কিভাবে ইন্টিগ্রেশনটা আসে দেখো, তোমার এত বৃহৎ পরিসরে চিন্তা করার দরকার নেই। তুমি আগে খুবই ক্ষুদ্র পরিসরে কৃত কাজটা চিন্তা করো। সাপোজ খুবই ক্ষুদ্র সরণের পরিবর্তনের জন্য কৃত কাজ চিন্তা করো, খুবই ক্ষুদ্র, মানে যেখানে এই সরণের পরিবর্তনটা del x → 0। এই দেখো খুবই ক্ষুদ্র একটা সরণ নিলাম আমি। এবার এই খুবই ক্ষুদ্র সরণের জন্য খুবই ক্ষুদ্র কৃত কাজ বের করলে তখন কিন্তু আমি এই সূত্রটা খাটাইতে পারি। কেন? কারণ তখন যে ক্ষেত্রটা তৈরি হয়, এই যে আয়তক্ষেত্রটা তৈরি হয়, তার দেখো এই পয়েন্টের বলের মান আর এই পয়েন্টের বলের মান মোটামুটি সেম আমি বলতে পারি। মানে del x টা টেন্ডস টু 0, dx টা যখন del x টেন্ডস টু 0 তখন সেটাকে বলা হয় dx, খুবই ক্ষুদ্র। এটা টেন্ডস টু 0, 0 এর খুবই কাছাকাছি, ব্যবধান মানে এই বিন্দু আর এই বিন্দুর ব্যবধান মানে খুবই কম। তাহলে সেই ক্ষেত্রে এই বিন্দুর যা বল, আসলে এই বিন্দুর বলটা সেম বলা যায়। তাহলে কিন্তু আমি এই ক্ষুদ্র কৃত কাজটুকু বের করতে পারি। ক্ষুদ্র কৃত কাজকে তখন তো আর ডাব্লিউ বলা যাবে না, কি বলতে হবে? ডিডব্লিউ। তাহলে এই ডিডব্লিউ = কি লেখা যায়? F × dx। এটা তুমি বের করলা। এবার দেখো তো এরকম ক্ষুদ্র 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 অনেকগুলো ফালি আয়তক্ষেত্র আছে না এখানে, সবগুলোকে যোগ করতে হবে। এই যে সবগুলোকে যোগ করার একটা স্মার্ট ওয়েটাই হচ্ছে ইন্টিগ্রেশন। দেখো যখনই এইগুলা, এই যে del x টা বা dx এর মানটা অনেক ক্ষুদ্র হবে, টেন্ডস টু 0 হবে, তখন ভাগ সংখ্যা হবে অসীম, অসীম সংখ্যক ভাগ, ক্ষুদ্র 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 ফালি। সবগুলাকে যোগ করার স্মার্ট ওয়েটা হচ্ছে, সাম করার স্মার্ট ওয়েটা হচ্ছে ইন্টিগ্রেশন। তাহলে এই ক্ষুদ্র কৃত কাজ dw কে x ইনিশিয়াল মানে x1 আর x ফাইনাল মানে x2 এই লিমিটের মধ্যে ইন্টিগ্রেশন করে ফেলবো। ইন্টিগ্রেশন করলে টোটাল কৃত কাজটা পাওয়া যাবে। তাহলে তখন টোটাল কৃত কাজের সূত্র w = হবে ইন্টিগ্রেশন অফ dw। তাহলে ইন্টিগ্রেশন অফ dw মানে f dx, এখানে x ইনিশিয়াল বা x1 থেকে এখানে x2। তাহলে তখন কৃত কাজের সূত্র আমাদের এইটা খাটাইতে হবে। এইটুকু কি বুঝতে পারছো বলো? এইটা গেল হচ্ছে বল সরণের কথাবার্তা। এখন আমরা গ্যাসের ক্ষেত্রে এভাবে কাজ বের করি না। সূত্র কিন্তু এখান থেকে আসে, বল সরণ থেকেই আসে, বল আর সরণের গুণফল থেকেই আসে কাজ। কিন্তু আমি তোমাদের দেখাইছিলাম যে এই বল এবং সরণের গুণফল, এটাকে 2 লাইন ক্যালকুলেশন করলে সূত্র এই ক্ষেত্রে লেখা যায় যে W = F এর জায়গায়, গ্যাসের ক্ষেত্রে F এর জায়গায় হচ্ছে চাপ P, আর del x সরণের পরিবর্তনের জায়গায় আয়তনের পরিবর্তন, দ্যাট ইজ del V। তো এই ক্ষেত্রে ঠিক একইভাবে তখন তোমরা এখন কেউ লিখো না বা মুছারও দরকার নেই, এটা আর F থাকবে না, হয়ে যাবে P। আমরা আগে বলতেছিলাম ধ্রুব বল, ধ্রুব বল বলবো না, বলবো এবার ধ্রুব চাপ, এই যে চাপের মানটা। সেই ক্ষেত্রে এইটা হচ্ছে আয়তন, এটা হচ্ছে আয়তনের আদি অবস্থা V1, আয়তনের শেষ অবস্থা V2। তাহলে ধ্রুব চাপ দ্বারা যদি কাজ হয় তাহলে তখন এই সূত্র ডাইরেক্ট ক্লিয়ার। এখন অনেক সময় আমরা দেখি সমষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এই সকল ক্ষেত্রে চাপের মান তো আর কনস্ট্যান্ট থাকে না। চাপের মানটা আয়তন পরিবর্তনের সাথে সাথে চেঞ্জ হয়, ঠিক অনেকটা এরকম। মানে বলের মানটা যেমন সরণের জন্য চেঞ্জ হচ্ছে, ঠিক তেমনি চাপের মানটা আয়তনের পরিবর্তনের জন্য চেঞ্জ হবে, আয়তনের মানের জন্য চেঞ্জ হবে। তাহলে এখানে আয়তন V, এটা হচ্ছে V2, এটা হচ্ছে V1, এটা তখন খুবই ক্ষুদ্র আয়তন পরিবর্তন dV। তাহলে dV এর জন্য কৃত কাজ dW = কি হবে? F dx হবে না, কি হবে? P dV। খুবই ক্ষুদ্র কৃত কাজ বের করবা। এবার এখন তো তোমার টোটাল ক্ষেত্রফল লাগবে, টোটাল কৃত কাজ লাগবে। তাহলে এই খুবই ক্ষুদ্র অংশটুকুকে, ক্ষুদ্র কৃত কাজটুকুকে ইন্টিগ্রেশন করে ফেলবা। তাহলে এখানে F এর পরিবর্তে আসবে P, dx এর পরিবর্তে dV, আর এখানে লিমিট V ইনিশিয়াল বা V1 থেকে লিমিটটা হবে V2। বুঝতে পারছো? তাহলে খুবই ক্ষুদ্র কৃত কাজ dW দাঁড়াইলো P dV, আর একে ইন্টিগ্রেশন করলে আয়তনের লিমিটের মধ্যে ইন্টিগ্রেশন করলে টোটাল ওয়ার্কটা পাওয়া যাবে, টোটাল কৃত কাজটা পাওয়া যাবে। এটুকু বুঝতে পারছো? তাহলে ধ্রুব বল দ্বারা বা চাপ দ্বারা হলে এটা, আর পরিবর্তনশীল বল বা চাপ দ্বারা হইলে ইন্টিগ্রেশন করতে হবে এইটা। এখন একটা জিনিস আমার বলো তো,
এই ক্ষেত্রে ইন্টিগ্রেশন করলে কি কোনো সমস্যা ছিল? এই ক্ষেত্রে আমি দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করব, ইন্টিগ্রেশন করলে ক্ষেত্রফল পাই, যে ক্ষেত্রই হোক আমি ইন্টিগ্রেশন করলে ক্ষেত্রফল পাই, তাহলে ইন্টিগ্রেশন করেও তো এই ক্ষেত্রফলটা পাওয়া যায়, অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটাই তো আমি পাইতাম। এই ক্ষেত্রেও যদি আমি ইন্টিগ্রেশন করতাম কোনো সমস্যা ছিল না, একই পাইতাম। দেখো কিভাবে, মনে করো এই ক্ষেত্রে আমি বললাম খুবই ক্ষুদ্র কৃতকাজ ডিডব্লিউ ইকুয়াল টু পি ডিভি। দেখি তো আমরা এই যে খুবই ক্ষুদ্র একটা কৃতকাজটা বের করলাম, দেখি তো সূত্রটা একই রকম পাওয়া যায় কিনা। খুবই ক্ষুদ্র কৃতকাজ এতটুকু বের করলাম, আয়তনের লিমিটের মধ্যে ইন্টিগ্রেশন করে ফেলবো, দেখি তো এটা পাওয়া যায় কিনা, এখানে যে সূত্রটা পাওয়া গেছিল এটা পাওয়া যায় কিনা। তাহলে কৃতকাজ ডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডিডব্লিউ ইন্টিগ্রেশন অফ পি ডি ভি। পি কনস্ট্যান্ট, সে তো বাইরে যাবে, ভি ইনিশিয়াল থেকে ভি ফাইনাল বা ভি ওয়ান থেকে ভি টু। তো ডিভি কে ইন্টিগ্রেশন করলে ভি, যার লোয়ার লিমিট ভি ওয়ান আপার লিমিট ভি টু, তাহলে পি ভি টু মাইনাস ভি ওয়ান, এই ভি টু মাইনাস ভি ওয়ান মানে তো ডেল ভি। তাহলে এখান থেকে আমরা পি ইন্টু ডেল ভি, দেখো ওই কৃতকাজের সূত্রটাই পাচ্ছিলাম। তো এই ক্ষেত্রে আমরা সূত্র খাটাই করলেও যা, ইন্টিগ্রেশন করলেও তাই, কিন্তু এই ক্ষেত্রে আমরা সূত্র আর খাটাইতে পারি না। আয়তক্ষেত্র হয় নাকি? এখানে হয় না, এই কারণে ক্ষুদ্র একটা অংশের কাজ বের করে টোটাল লিমিটের মধ্যে ইন্টিগ্রেশন করলে টোটাল ক্ষেত্রফলটা বা কৃতকাজটা পাওয়া যায়। এইটুকু কি বুঝতে পারছো? এখন এটা হচ্ছে কৃতকাজ বের করার টেকনিক। এই যে টেকনিকটা আমি বুঝাইলাম, এটা তোলা লাগবে না, দরকার নেই। এখন আমরা 4টা ধাপের জন্য কৃতকাজটা বের করে দেখাবো, ঠিক আছে? এইবার তোমরা তুলবা। এতটুকু হচ্ছে বোঝার জন্য। আসলে এইসব কথাবার্তা, এখন যে কথাবার্তাটুকু বললাম, এই কথাবার্তাটুকু আমি অনেক আগে বলছি। কোথায় বলছি বলো? ঠিক আছে, 5 অধ্যায় বলছি, পদার্থবিজ্ঞান পাঠ প্রস্তুতি পর্বের 10টা লেকচার, সেইখানে বলছি মানে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন কি করে, খায় নাকি মাথায় দেয়, কি করে এই জিনিসটা, তো সেটা আমি বুঝাই দিছি আগে। তো তারপর আর একটু রিপিট করলাম। হ্যাঁ, অনেকে ভুলে গেছো, মাথায় তো থাকে না, তোমাদের খাতায় থাকে, মাথায় তো থাকে না। তো এবার আমরা দেখবো হচ্ছে কৃতকাজ। আসো, সমচাপে কৃতকাজ। সমচাপে কৃতকাজ দ্রুত করে ফেলবো আমরা, কেবলই তো দেখলাম ব্যাপারটা। সমচাপ পি কনস্ট্যান্ট থাকে, তাহলে সমচাপের ক্ষেত্রে পিভি ডায়াগ্রামটা হয় এরকম, পি ভি আয়তনের পরিবর্তন হবে, চাপের কোনো পরিবর্তন হবে না। তাহলে এটা হচ্ছে 1 নং পয়েন্ট, এটা হচ্ছে 2 নং পয়েন্ট। 1 নং পয়েন্টে আয়তন ভি1, 2 নং পয়েন্টে আয়তন হচ্ছে ভি2। টোটাল আয়তনের পরিবর্তন এটা হচ্ছে ডেল ভি টোটালটা, আর এইটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার পি। দেখো চাপ কনস্ট্যান্ট আছে, আয়তনের চেঞ্জ হয়েছে বাট চাপের কোনো চেঞ্জ হয়নি, মানে পি1 ও যা পি2 এর মানটাও তাই, পি1 পি2 ইকুয়াল টু হচ্ছে পি আর কি। এবার এই ক্ষেত্রে কৃতকাজ বের করা মানে এই ক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করা। তাহলে খুবই ক্ষুদ্র কৃতকাজ, আমরা খুবই ক্ষুদ্র কৃতকাজ যদি লিখি তাহলে ডিডব্লিউ ইকুয়াল টু পিডিভি। এখান থেকে যে যেমন খুবই ক্ষুদ্র কৃতকাজটুকু বের করব, যে খুবই ক্ষুদ্র একটা কৃতকাজ, তাহলে খুবই ক্ষুদ্র কৃতকাজ এটা হচ্ছে ডিডব্লিউ, দ্যাট ইজ পিডিভি। এখন একে ইন্টিগ্রেশন করলে পি ডেল ভিটাই পাবো। আর যদি কেউ চায় ধুর এত ইন্টিগ্রেশন করার দরকার নাই, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলেই তো হলো, তাহলে পি ইন্টু ডেল ভি এটাই আমি পাবো। তো তাও আমি একটু ইন্টিগ্রেশন করে দেখাই, কারণ আমি চাই সবসময় ইন্টিগ্রেশন করবো। তাহলে কৃতকাজ ডাব্লিউ ইকুয়াল টু খুবই ক্ষুদ্র কৃতকাজ ডিডব্লিউ, তাকে ইন্টিগ্রেশন করব পি ডিভি, ভি1 থেকে ভি2, একটু আগেই করলাম এই কাজটা। পি বাইরে গেল, ডিভি কে ইন্টিগ্রেশন করলে ভি, যার লোয়ার লিমিট ভি1 আপার লিমিট ভি2, তাহলে পি ভি2 মাইনাস ভি1 আয়তনের পরিবর্তন। তাহলে অতএব টোটাল কৃতকাজ পি ইন্টু, এখানে ডিভি লিখবো না আমরা, ঠিক আছে, এখানে লিখবো ডেল ভি। এখন আমরা ডেল ভি লিখেই তারপরে সূত্রটা ব্যবহার করব। হয়ে গেল, সমচাপ প্রক্রিয়ায় কৃতকাজ বের হয়ে গেছে। 2 নম্বর, সম আয়তন প্রক্রিয়া। সম আয়তন প্রক্রিয়ায় কৃতকাজ। সম আয়তন প্রক্রিয়ায় ভি কনস্ট্যান্ট। পিভি ডায়াগ্রাম যদি আঁকি, পিভি সম আয়তনের রেখা হয় এরকম 1 থেকে 2। এখানে বলো, ক্ষুধা লাগছে? 1 থেকে 2। এই ক্ষেত্রে চাপের চেঞ্জ বাট আয়তনের কোনো চেঞ্জ নেই। আয়তনের যদি চেঞ্জ না থাকে, ক্ষুদ্র আয়তন বলো, ক্ষুদ্র আয়তন পরিবর্তন বলো, বৃহৎ আয়তন পরিবর্তন বলো, ডিভি তো 0, তাহলে ডিভিটা 0। তাহলে টোটাল কৃতকাজ, মোট কাজ, আমরা এখন কিন্তু মোট কাজগুলাই বের করতেছি। মোট কৃতকাজ তো এটাও হবে 0, এটা নিয়ে আর বেশি কোনো কথাবার্তা নাই, শেষ।
কাজই হয় না, তো ওর নিয়ে আর বেশি কথাবার্তা বলে লাভ আছে। 3 নম্বর হচ্ছে সমউষ্ণ প্রক্রিয়া। এই যে মূল পড়াশোনায় আসলাম এখন। সমউষ্ণ প্রক্রিয়া, টেম্পারেচার টি কনস্ট্যান্ট থাকবে, আইসোথার্মাল প্রসেস। এর পিভি ডায়াগ্রামটা কেমন ছিল? সমউষ্ণ প্রক্রিয়া, বয়েলের সূত্র মনে আছে? এই যে এরকম থাকবে 1 থেকে 2। 1 নং পয়েন্টে আয়তন V1, 2 নং পয়েন্টে আয়তনটা V2। এবার দেখো এই ক্ষেত্রে কৃত কাজ এই ক্ষেত্রের ক্ষেত্রফলটা না, এবার বলো কি করব? এবার P ইন্টু, দেখো কৃত কাজ লিখলাম, মোট কৃত কাজ P ইন্টু ডেল ভি হবে? হবে এটা? না, এটা হবে না। দেখো এটা হইলে সমস্যা কি ছিল? সমস্যা হচ্ছে দেখো P ইন্টু ডেল ভি লিখছি না, এই পিটা কোন পয়েন্টের প্রেসার বলো? আচ্ছা ধরো 1 নং পয়েন্টের প্রেসার ধরলাম, এই পয়েন্টের প্রেসার। এই পয়েন্টের প্রেসারের সাথে আয়তনের পরিবর্তন V1 থেকে V2, এটাই হচ্ছে আয়তনের পরিবর্তন, ডেল ভি গুণ দাও তো। গুণ দিলে কোন ক্ষেত্রটা আসে দেখো তো একটু খেয়াল করে, আমার হাতের দিকে দেখো। P ইন্টু ডেল ভি, দৈর্ঘ্য প্রস্থ। তাহলে দেখো তো এইরকম একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আসে কিনা? তো আমার কি এই অংশে কাজ আছে নাকি? কাজ তো এখানে, তাহলে এটা করা যাবে না। এখন কেউ বলতে পারো ভাই আপনি P1 না নিয়ে P2 নেন। P2 নিলে কি হবে? এরকম একটা ক্ষেত্র হবে, এই একটা ক্ষেত্র, উপরের এতটুকু অংশ, কিছু অংশ বাদ চলে যাবে। তাহলে এইসব কাজ করা যাবে না। তাহলে বুঝে গেছি চাপটা তো আর কনস্ট্যান্ট নেই, চাপটা তো পরিবর্তন হয়েছে। তাহলে আমরা এবার কি করব? খুবই এখান থেকে মাঝখানে একটা ক্ষুদ্র ফালি অংশ কেটে নিব, যে খুবই ক্ষুদ্র একটা কৃত কাজ বের করে নিব। এই খুবই ক্ষুদ্র কৃত কাজ যেখানে ডিভি টেন্ডস টু 0, আয়তনের পরিবর্তন 0 খুবই কাছাকাছি। তো তখন আমি দেখো এই পয়েন্ট আর এই পয়েন্টের প্রেসারটাকে মোটামুটি কনস্ট্যান্ট ধরে নিতে পারবো, তাই না? দেখো এই P1 আর P2 যদি চিন্তা করো, এই পয়েন্টের প্রেসার আর এই পয়েন্টের প্রেসার যদি চিন্তা করো, বিশাল পরিবর্তন, ঠিক আছে? মানে V1 আর V2 আয়তনের পরিবর্তনের জন্য চাপের পরিবর্তনটা অনেক বড়। কিন্তু তুমি যদি খুবই ক্ষুদ্র একটা আয়তন পরিবর্তন নাও, তাহলে মোটামুটি এইখানকার চাপটাকে তুমি কনস্ট্যান্ট ধরে নিতে পারো, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে খুবই ক্ষুদ্র কৃত কাজ, এই যে খুবই ক্ষুদ্র কৃত কাজ DW ইকুয়াল টু PdV, একে ইন্টিগ্রেশন করব V1 থেকে V2 এই লিমিটের মধ্যে। তোমরা এবার একটু বোর্ডে থাকো, আমি তোলার সময় দিব। দেখো টোটাল কৃত কাজটা বের করতে চাই, ক্ষুদ্র কৃত কাজ DW এর ইন্টিগ্রেশন। তাহলে DW ইকুয়াল টু হচ্ছে PdV, বসাই PdV, লিমিট হচ্ছে V1 থেকে V2, V1 থেকে V2। এবার বলো কোনটা বাইরে আসবে? এখানে T কনস্ট্যান্ট, P কে আমি চাইলে বাইরে বের করে আনতে পারবো না, কারণ P কনস্ট্যান্ট না। কি করা যায় তাহলে? এখন P কে তো বাইরে বের করে আনতে পারতেছি না, কি করা যায়? আচ্ছা P কে V এর মাধ্যমে রূপান্তরিত করে ফেলি। আর তুমি বলতে পারো কেন? P টাকে আমরা মানে ইন্টিগ্রেশন করলেই তো পারি, P টাকে ইন্টিগ্রেশন করবো। দেখো P টাকে ইন্টিগ্রেশন করবো, তাহলে এখানে DP থাকলে খুব ভালো হইতো। আছে কি DV, তো DV মানে V এর সাপেক্ষে V কে ইন্টিগ্রেশন করা সহজ। P কে ইন্টিগ্রেশন করতে গেলে P টার রূপটা চেঞ্জ করে V এর মধ্যে আনতে হবে, ঠিক আছে? তো কিভাবে আনা যায়? PV ইকুয়াল টু nRT, বলো P ইকুয়াল টু কত? nRT ডিভাইডেড বাই V, nRT ডিভাইডেড বাই V dV, V1 V2, বোঝা গেছে? এবার nRT কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, nRT কনস্ট্যান্ট বাইরে চলে আসলো। কয়েকটা লাইন বাড়াবো না আমি। dV নিচে V, 1/V dV, যদি ইন্টিগ্রেশন করা হয় ln V, যার আপার লিমিট হচ্ছে V2, লোয়ার লিমিট হচ্ছে V1। তাহলে দেখো মুখে মুখে ln V2 মাইনাস ln V1, ln এর ক্ষেত্রে বিয়োগ মানে কি? ভাগ, একবার লিখবো ln V2 বাই V1। উদাহরণ কয়েকটা লাইন বাড়ায় লাভ নাই। এইটা হচ্ছে কৃত কাজ। এবার দেখো এখানে আমি আরো একটা সূত্র লিখতেছি, W ইকুয়াল টু nRT ln V2 বাই V1 আছে না, আমি লিখবো P1 বাই P2, এটা লিখবো। এটাও আরো একটা সূত্র। এখন আমি কেন লিখলাম সেই কারণ তোমাদের বলতে হবে, আমি বলবো না। কেন আমি লিখলাম এটা? P আর V এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। কার সূত্র সেটা? বয়েলের সূত্র। P1 V1 P2 V2। কেন লিখলাম আমি আর বলবো না, এবার তুমি বলো। হ্যাঁ, V2 বাই V1 মানে P1 বাই P2। তাহলে V2 বাই V1 এর পরিবর্তে P1 বাই P2 লিখতে পারি। তো এইটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজের সূত্র। সূত্রটা মুখস্থ করতে হবে। সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজ যদি আসে বের করতে বলে, ডাইরেক্ট এই সূত্রটা লিখে ডাটাগুলো বসাই দেব। বুঝলাম না।
হ্যাঁ হ্যাঁ, আমি ইন্টিগ্রেশন করতেছি ভি এর সাপেক্ষে, তো পি কে দেখো ভি এর মতো করে নিছি, ঠিক আছে, এনআরটি ডিভাইডেড বাই ভি, এনআরটি বাইরে গেল, ভি কে ইন্টিগ্রেশন করলাম 1 ডিভাইডেড বাই ভি, তাকে ভি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে লন ভি। এই বুঝতে পারছি এটা? ওকে, চলো এবার 4 নম্বর প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে কিউ থাকবে কনস্ট্যান্ট, সিস্টেম তাপ গ্রহণ করবে না, বর্জন করবে না, ডি কিউ হবে 0। রুদ্ধতাপীয় রেখার যদি তুমি পিবি ডায়াগ্রামটা দেখো, এটা অনেকটা সমষ্ণ রেখার মতো, শুধু একটু বেশি খাড়া হয়ে থাকবে এরকম। এটা 1 নং পয়েন্ট, এটা 2 নং পয়েন্ট। 1 নং পয়েন্টের আয়তন V1, 2 নং পয়েন্টের আয়তন V2। একইভাবে এরকম একটা ক্ষেত্রফল বের করতে হবে, চাপ, আয়তন, তাপমাত্রা সব চেঞ্জ। আমি যদি বলি এই পয়েন্টের টেম্পারেচার কত, সেটা হচ্ছে T1, এই পয়েন্টের টেম্পারেচার কত, সেটা হচ্ছে T2। টেম্পারেচার কিন্তু দেখা যাচ্ছে না। আচ্ছা বলো তো, এই পয়েন্টের টেম্পারেচার যদি T হয়, বলো এই পয়েন্টের টেম্পারেচার কত? T, এটা 10 ডিগ্রি সেলসিয়াস হলে 10 ডিগ্রি সেলসিয়াস সমষ্ণ, কিন্তু এইটা সেম না। এখানে যদি T1 হয়, এখানে হবে T2, একই জিনিস না, রুদ্ধতাপীয় রেখা, তাপমাত্রা চেঞ্জ হচ্ছে। এবার ঠিক একইভাবে এইখানেও কাজ বের করতে হবে। তাহলে এটা তো সরাসরি ওই যে পিডিভি সূত্র খাটাইলে হবে না, পিডেলভি সূত্র খাটাইলে হবে না। তাহলে এরকম আগের মতো খুবই ক্ষুদ্র একটা কৃতকাজটা বের করে তারপরে সেটাকে ইন্টিগ্রেশন করতে হবে। এই যে খুবই ক্ষুদ্র একটা অংশের কৃতকাজটা বের করব, বের করে সেটাকে ইন্টিগ্রেশন করবো। এবার দেখো আমি একটু রাফ ওয়ার্ক করি, দেখো একটু রাফ ক্যালকুলেশন করি। ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। ডিকিউ এর মানটা 0, ডিডাব্লিউ কৃতকাজ, খুবই ক্ষুদ্র কৃতকাজ পিডিভি। তাহলে টোটাল কৃতকাজ বের করতে গেলে এই পিডিভি কে ইন্টিগ্রেশন করা লাগবে, ঠিক আছে, ডিডাব্লিউ একে ইন্টিগ্রেশন করা লাগবে, V1 V2 এই লিমিটের মধ্যে। এবার একটা জিনিস দেখো, পিটাকে এবার কিন্তু বাইরে আনতে পারবো না, পিটাকে ভেতরে রাখতে হবে। আগে আমরা কি করছিলাম, পিবি ইকুয়াল টু এনআরটি, পি এর পরিবর্তে এনআরটি ডিভাইডেড বাই ভি লিখছিলাম, এখানেও তাই লিখবো, এনআরটি ডিভাইডেড বাই ভি ডিভি ইন্টিগ্রেশন V1 থেকে V2। এন বাইরে গেল, আর বাইরে গেল, টি বাইরে গেল না, এইবার আর টি বাইরে যাইতে পারে নাই, ঠিক আছে, এবার আর টি বাইরে যাইতে পারে নাই। দেখো এখানে আমরা পিটাকে সরাইতে চাইছিলাম, কারণ ভি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, পিটাকে সরাইতে চাইছিলাম, সেই পিটাকে সরাইতে গিয়ে টিটাকে নিয়ে আসছি আবার। তাহলে লাভের লাভ কিছু হইল? পিটাকে সরাইতে চাইছিলাম, সরাই আবার একটা চলক টি নিয়ে আসছি, এবার টিটাকে সরাইলে আবার পিটাকে নিয়ে আসবো, ঝামেলা না? তো এইখান থেকে ইন্টিগ্রেশন করাটা একটু বেশ কষ্টসাধ্য। এখান থেকে ইন্টিগ্রেশন করা হয়তো সামনের দিকে আগানো যাবে, কিন্তু প্রসেসটা জটিল। তা আমরা এই কাজটা করবো না, এখান থেকে ইন্টিগ্রেশন করা যেহেতু একটু ঝামেলা হচ্ছে, তাহলে আমরা এইভাবে আগাবো না সামনের দিকে। কথাটা বুঝতে পারছো যে কেন এইভাবে গেলাম না? কারণ এখানে টিটা কনস্ট্যান্ট না যে টিটাকে বাইরে বের করে দিব, আগেরবার যেমন টিটাকে বাইরে বের করে দিয়েছিলাম, এই সুযোগ সুবিধাটা এবার আর পাচ্ছি না। তাহলে এখন কি কাজটা করা যায়? তুমি দেখো, খেয়াল করো, আমরা একটু মনে মনে ভাবি, চিন্তা করি। এই যে এই সূত্রটার দিকে তাকাও, ডিকিউ 0, ডিইউ প্লাস ডিডাব্লিউ ইকুয়াল টু 0। তাহলে আমি কি এইখানে থেকে এই কথাটা লিখতে পারি যে কৃতকাজ ডিডাব্লিউ মানে হচ্ছে মাইনাস ডিইউ। সেই পরম বন্ধুর কথা, টাকা পয়সা দিবা না তুমি তারে, এই যে টাকা পয়সা দিবা না, কিন্তু কাজ লাগবে তোমার। তাহলে কাজ যদি লাগে, তাহলে সে নিজের পকেটের টাকা খরচ করে অন্তস্থ শক্তি ইন্টারনাল এনার্জি দিয়ে সে তখন কাজটা করবে, তাই কি না? বুঝতে পারছো? এখন দেখো, তুমি কাজের হিসাবটা করতে পারতেছো না, মনে মনে ভাবো কাজের হিসাবটা আমি করতে পারতেছি না। তাহলে কাজের হিসাবটা না করে একটা কাজ করি, অন্তস্থ শক্তির পরিবর্তনের হিসাবটা করি। এটা তো আমরা করতে পারি, অন্তস্থ শক্তির পরিবর্তনের সূত্র তো আমাদের হাতে আছে, পরিবর্তন নির্ণয়ের সূত্র NCV/dt বা F/2 nR/dt, এরকম দুইটা সূত্র আমাদের হাতে আছে। তাহলে আমরা অন্তস্থ শক্তির পরিবর্তন হিসাব করলেই তো পারি, কারণ অন্তস্থ শক্তির পরিবর্তন মানেই হচ্ছে কাজ। বোঝা গেছে? কাজের হিসাব করার দরকার নেই, কাজের হিসাব জটিল হচ্ছে, আচ্ছা দরকার নেই, বাদ। তাহলে আমরা অন্তস্থ শক্তির পরিবর্তন হিসাব করবো, সেটাই হবে কৃতকাজ, শেষ। তার মাইনাস মানারটা একটা সামনে একটা কি থাকবে, মাইনাস থাকবে, এই হচ্ছে পার্থক্য। বোঝা গেছে কথাটা? এবার তুমি দেখো অন্তস্থ শক্তির পরিবর্তনের সূত্র, ডিইউ ইকুয়াল টু কি, দেখো মুখে মুখে হিসাব, লিখবো না কিছু, মুখে মুখে হিসাব। ডিইউ ইকুয়াল টু কি, NCV/dt। তো NCV তো কনস্ট্যান্ট, আর ডিটি মানে হচ্ছে তাপমাত্রার পরিবর্তন T1 থেকে T2। তাহলে ডিটি কে তখন আমরা লিখতে পারি T2 মাইনাস T1। এই বুঝতে পারছো? তাহলে সূত্র কিন্তু হয়ে গেছে। সূত্র হচ্ছে কৃতকাজ ডিডাব্লিউ ইকুয়াল টু মাইনাস NCV/T2 মাইনাস T1। এখন মুখে মুখে করলাম, তো এবার লিখে লিখে করি। দেখো, কেউ লিখবা না এখন। কৃতকাজ, তাহলে ডিডাব্লিউ এর ইন্টিগ্রেশন, ডিডাব্লিউ মানে হচ্ছে মাইনাস ডিইউ, তো ডিইউ মানে কি, NCV/dt। তাহলে আমি একবারে লিখি মাইনাস NCV/dt। কার সাপেক্ষে ইন্টিগ্রেশন? টি এর সাপেক্ষে। লিমিটটা কার বসবে? টি এর। তাহলে T1 এখানে হবে T2। তাহলে মাইনাস এন আর সিভি তো কনস্ট্যান্ট, বাইরে চলে আসলো। ডিটি কে ইন্টিগ্রেশন করলে
টি, যার লোয়ার লিমিট T1 আপার লিমিট T2। তাহলে এখানে একবারে লিখলে T2 মাইনাস T1 হবে। তাহলে এটাই হচ্ছে টোটাল ওয়ার্ক। এই যে সূত্র চলে আসছে। এখন কথা হচ্ছে কি, সূত্র এটাকে যদি কেউ চাও বক্স করে মুখস্থ রাখতে, ওকে পারো তুমি, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা এই সূত্রটাকে বক্স করব না। এই সূত্রটাকে বক্স কেন করব না? বইতে আমাদের এই সূত্রটা নেই। কেন নেই? কারণ আমরা যখন কোনো একটা গ্যাসের জন্য রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজের মানটা বের করব, তখন শুধুমাত্র গ্যাসের নামটা বলে দেওয়া থাকবে। এখন নাম বলে দেওয়া থাকলে মূলত আমরা গামা জানি। অক্সিজেন গ্যাস দ্বিপারমাণবিক গ্যাস, গামা 1.4। হিলিয়াম গ্যাস একপারমাণবিক গ্যাস, গামা হচ্ছে 1.67। তাহলে আমি আসলে গ্যাসের নাম বলে দেওয়া থাকবে এবং জানি কি গামা। তো সিভি জানি না। এখন তুমি বলতে পারো যে ভাই সিভি তো বের করে আনা যাবে, সিভি ইকুয়াল টু F/2 ইন্টু আর, তো বের করে আনা যাবে। তো অনেক ঝামেলা, এত ঝামেলায় যাবো কেন আমরা? ঠিক আছে, আমরা সিভি এর মানটা বের করে আনবো, তারপরে ম্যাথ করবো, এত দরকার নেই। তাহলে আমরা একটা কাজ করি, সিভিটাকে সরাই গামা নিয়ে আসি। এখানে সিভিটাকে সরাই ফেলবো সূত্র থেকে, সূত্র সরাই গামা নিয়ে আসবো। তো এই যে ওকে প্রশ্ন ধরছিলাম যে কিভাবে সিপি কে বা সিভি কে গামার মাধ্যমে লিখতে পারি। মাইনাস এন, দেখো আর ডিভাইডেড বাই গত ক্লাসে করানো গামা মাইনাস 1 T2 মাইনাস T1, এইটা হচ্ছে আমাদের সূত্র। এখন কথা হচ্ছে এই সূত্রটা কি তোমার ভালো লাগতেছে? সামনে একটা মাইনাস, ভালো লাগতেছে না? চেঞ্জ করবো। তো আমরা দুই ভাবে চেঞ্জ করতে পারি। একটা হচ্ছে T1 মাইনাস T2 আর 1 মাইনাস গামা, গামা মাইনাস 1 কে চেঞ্জ করে 1 মাইনাস গামা লিখতে পারি। কোনটা করব? যে কোনোটা তুমি চাইলে করতে পারো, কোনো সমস্যা নেই। তা আমি হচ্ছে নিচেরটাকে চেঞ্জ করব। তার কারণ কি, এটা তাপমাত্রার পরিবর্তন না? দেখো এখানে কি ছিল, এই যে আয়তনের পরিবর্তন না? দেখো দেখো আয়তনের পরিবর্তন ছিল না? তো যে কোনো পরিবর্তন বের করার সময় আমরা শেষ থেকে আদিটা বিয়োগ দিই। তাহলে এইখানে শেষ থেকে আদিটা বিয়োগ আছে, ওরকমই থাকুক। তাহলে আমরা এন আর এইটাকে চেঞ্জ করি 1 মাইনাস গামা T2 মাইনাস T1, এটাই হচ্ছে কৃতকাজ। একটু 10 সেকেন্ড। W ইকুয়াল টু, এটাকে আমি আর একটা সূত্র আনবো এখান থেকে। সূত্রটা হচ্ছে P2 V2 মাইনাস P1 V1। কিভাবে আনলাম বলবো না, তুমি ভাবো কিভাবে আনলাম। কিভাবে? NR কে গুণ করে দাও, NR T2 মাইনাস NR T1, PV ইকুয়াল টু NRT। তাহলে NR T2 মানে P2 V2, NR T1 মানে P1 V1। তাহলে এটাও আর একটা সূত্র। তাহলে এইভাবে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য আমরা সূত্র দুইটা পাইলাম এবং এই দুইটা সূত্র মুখস্থ করব। ম্যাথ আসলে ডাইরেক্ট এই সূত্র ব্যবহার করে ডাটা ইনপুট দিয়ে তারপর ম্যাথ প্রবলেম সলভ করব। চলো। না, রাফ ক্যালকুলেশন হয়নি, কেন হয়নি সেটা দেখালাম, ওটা তোলার দরকার নেই। ডান হয়েছে? ওকে, এবার দুইটা ম্যাথ প্রবলেম সলভ করবো আমরা। তো এই দুইটা ম্যাথ প্রবলেম খুব ইজি, রেডিমেড ম্যাথ প্রবলেম, মানে প্রশ্নের ডাটা দেওয়া থাকে, সূত্র লিখে খালি ডাটা ইনপুট দিতে হয়। তো লিখো 8 গ্রাম অক্সিজেন গ্যাসকে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংনমিত করে, সংনমিত মানে সংকুচিত আর কি, মানে আয়তন কমানো, সংনমিত করে আয়তন 1/4 করা হলো। প্রশ্ন হচ্ছে এক্ষেত্রে কৃত কাজের মান কত? কোন গ্যাস? অক্সিজেন গ্যাস। কত গ্রাম ছিল? 8 গ্রাম ছিল। তো একটা চিত্র চাইলে আঁকতে পারো, না আঁকলেও হবে, এই যেগুলো ম্যাথ করার জন্য চিত্র আঁকার কোনো দরকার পড়ে না। তাহলে প্রথমে সিলিন্ডারে এই অবস্থায় গ্যাস ছিল, এই আয়তনটাকে আমি বললাম ভি, সাপোজ V1 ভি। এবার কি করা হয়েছে? সংনমিত করা হয়েছে, আয়তন কমানো হয়েছে। তাহলে আয়তন কমায় আয়তন পূর্বের 1/4 করা হয়েছে, এই যে আয়তনটাকে কমানো হলো। তাহলে এখন বর্তমান যে আয়তনটা V2, সেটা আগের আয়তনের 1/4 চিত্র আঁকার দরকারও নেই, চিত্র আঁকার দরকার পড়ে না। এবার কৃতকাজ বের করতে হবে। প্রথমে কথা হচ্ছে কৃতকাজ বের করতে বললে তুমি আগে দেখবা কোন প্রক্রিয়ায় কৃতকাজ, তারপরে সেই প্রক্রিয়ার সূত্র লিখবা, মানগুলো বসাবা। বলো কোন প্রক্রিয়া? সমষ্ণ। কিভাবে বুঝলাম? দেখো বলছে এই তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসে স্থির রেখে আয়তনটাকে চেঞ্জ করা হয়েছে। তাহলে তাপমাত্রা কনস্ট্যান্ট, সমষ্ণ প্রক্রিয়া।
এটা যে সম আয়তন না এটা এমনি বোঝা যায়। কিভাবে? আয়তন চেঞ্জ করা হয়েছে, সম আয়তন না, ফেলে দাও এটাকে। চাপ কনস্ট্যান্ট এই কথাটা প্রশ্নে কোথাও বলা নেই, তাহলে সমচাপ না, ফেলে দাও। আর রুদ্ধতাপেও না, এটা বুঝলাম, হঠাৎ করে কথাটা উল্লেখ নাই, তাহলে বাদ বাকি তো সমষ্ণ, এবং বোঝাই যাচ্ছে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্থির রেখে কাজটা করা হয়েছে। তাহলে এই ক্ষেত্রে সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজের সূত্র W = nRT ln V2 / V1। মানগুলো খালি বসাবা। মোল সংখ্যা ডাইরেক্ট দেওয়া নেই, তো মোল সংখ্যা আমরা বের করে নিতে পারি। ভর ভাগ আণবিক ভর, অক্সিজেন গ্যাস বলছে, তাহলে 8 গ্রামকে ভাগ দেওয়া হচ্ছে 32 গ্রাম দিয়ে। আর এর মান 8.316। টেম্পারেচার T হচ্ছে 300 কেলভিন, 27 ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে নিয়ে গেলাম, তাহলে 300 গুণ ln V2 / V1। V1 এর মান যদি V হয়, V2 হচ্ছে V/4, VB কাটাকাটি 1/4। কৃত কাজের মান কিছু একটা আসবে, কিন্তু যেটা আসবে সেটা হচ্ছে মাইনাস এত জুল। কৃত কাজের মান যেটা আসবে সেটা হচ্ছে মাইনাস। এখন বলো, হিসাব না করে আমি কিভাবে বুঝলাম যে মাইনাস আসবে? ঠিক আছে, ওটা বাদ দাও, এখানে ক্যালকুলেশন থেকে আগে বলো। ln 1/4 একের চেয়ে কম, তো এটা তো মাইনাস আসবেই, হিসাবে মাইনাস আসবে, এটা বুঝে গেলাম। এবার মাইনাস আসাটা উচিত কিনা? উচিত না? উচিত না, দেখো তো উচিত কিনা। কৃত কাজ কখন মাইনাস হয়? আয়তন কমলে। আয়তন বেশি কমে গেছে না, তাহলে কৃত কাজটাও ঋণাত্মক হওয়া উচিত, এবং তাই হয়েছে। ঠিক আছে, এবার মূল প্রশ্ন যেটা আমার, মূল প্রশ্ন হচ্ছে, খুব ভাবনা চিন্তা করে উত্তর দিবে, আন্দাজে বলবো না কিন্তু। এই ক্ষেত্রে এই যে গ্যাসটা আছে অর্থাৎ সিস্টেম, এ তাপ গ্রহণ করছে বা তাপ শোষণ করছে নাকি তাপ ছাড়ছে? কিভাবে বুঝলাম আমি? এই সকল প্রশ্নের উত্তর কিন্তু তাপগতিবিদ্যার প্রথম সূত্র লিখেই তারপর দিতে হবে। ঠিক আছে, আন্দাজে বলতে গেলে ভুল হয়ে যাবে। সমষ্ণ প্রক্রিয়ায় ডিইউটা 0, তাহলে এইটা যদি ঋণাত্মক হয় অবশ্যই এটা ঋণাত্মক হবে। তো এটা ঋণাত্মক হচ্ছে, তার মানে এটা ঋণাত্মক, তার মানে তাপ পরিবেশে ছাড়ছে। বুঝতে পারছো ব্যাপারটা? তো খুবই সুন্দর একটা ম্যাপ। চলো এবার লিখো, তোমরা লিখতে থাকো, 2 নম্বর দিয়ে লিখো। 16 গ্রাম অক্সিজেন গ্যাসকে 16 গ্রাম অক্সিজেন গ্যাসকে হঠাৎ করে, কি প্রক্রিয়া হলো? আচ্ছা, হঠাৎ করে তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস থেকে উন্নীত করে 31 ডিগ্রি সেলসিয়াস করা হলো। কৃত কাজের মান নির্ণয় করো। কৃত কাজ বের করতে হবে। 16 গ্রাম অক্সিজেন গ্যাসকে হঠাৎ করে তাপমাত্রা, হঠাৎ করে যেহেতু বলছে, তার মানে বুঝে গেছে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস থেকে উন্নীত করে 31 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাওয়া হলো। কৃত কাজের মান কত? দেখো, রেডিমেড ম্যাথ, জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে সূত্রটা লিখে ফেলি। রুদ্ধতাপীয় প্রক্রিয়া এটা তো বুঝে গেছি, এবার কৃত কাজের সূত্রটা লিখে ফেলি। NR, তুমি বলতে পারো ভাই কোন সূত্রটা খাটাবো? দেখো, টেম্পারেচার দেওয়া আছে, তাহলে উপরেরটা খাটাইলে ভালো হয়। NR / 1 - গামা, T2 মাইনাস হচ্ছে T1। তাহলে মান বসাই। N হচ্ছে মোল সংখ্যা, 16 গ্রাম, তাহলে মোল সংখ্যা হচ্ছে 16/32, মানে হাফ, 16/32। আর এর মান 8.316। 1 - গামা 1.40। T2 - T1, দেখো এখানে তুমি 273 যোগ করেও লিখতে পারো। তো 273 যোগ করে লিখলে 273 কাটাকাটি হয়ে যাবে, মানে T2 হচ্ছে 31 প্লাস 273, T1 হচ্ছে 21 প্লাস 273 বাদ হয়ে 31 মাইনাস 21 থাকবে। তো এইটা কিন্তু ডিগ্রি সেলসিয়াস আমি নিচ্ছি না, আমি কিন্তু কেলভিনে নিচ্ছি, কারণ হিসাব নিকাশ যা করতে হবে সব কিন্তু কেলভিন স্কেল নিয়ে করতে হবে। তাহলে এইখান থেকে কৃত কাজের মানটা পাবো। বলো তো, এই কৃত কাজটা মাইনাস আসবে নাকি প্লাস আসবে? এটাও মাইনাস আসবে। এইখানে প্লাস আছে, বাট 1 - 1.4, তাহলে এই ক্ষেত্রে এখান থেকে মাইনাস মান আসবে, তাহলে আলটিমেটলি কৃত কাজটা কি? ঋণাত্মক। দেখো কখন ধনাত্মক হবে? এটা ঋণাত্মক হবে, আর এটা তো আলটিমেটলি ঋণাত্মকই, এটা সবসময় ঋণাত্মক, কারণ গামার মান সবসময় 1 এর চেয়ে বড়, তাহলে এটা ঋণাত্মক। তাহলে আলটিমেটলি রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এটা দেখো বলাই যায়, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যদি তাপমাত্রাটা কমানো হয় তাহলে সেই ক্ষেত্রে কৃত কাজটা ধনাত্মক হবে। ঠিক আছে, এটা কিন্তু বলাই যায়, এখান থেকে বলা যায়। এগুলো কিন্তু এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ কথাবার্তা। এবার তোমার বলতে হবে, এই ক্ষেত্রে গ্যাসটা গরম হয়েছে নাকি ঠান্ডা হয়েছে? বলো, ওই যে আন্দাজে বলতেছো। দেখো, ডিকিউ ডিইউ ডিডব্লিউ এটা 0। এটা যদি ঋণাত্মক হয়
তাহলে এটা অবশ্যই ধনাত্মক হবে। অন্তঃস্থ শক্তি বাড়বে, তাপমাত্রা বাড়লে, তাপমাত্রা বাড়া মানে গ্যাসটা গরম হয়। ক্লিয়ার? ওকে, এবার আমরা বেশ গুরুত্বপূর্ণ একটা ম্যাথ প্রবলেম সলভ করব। বোর্ডটা আগে মুছে নিই। এগুলা রেডিমেড ছিল, একেবারে জাস্ট ডাটা বসাইলে হয়ে গেল। লিখো, একটি গ্যাস সিলিন্ডারে 10⁶ প্যাসকেল চাপে 300 কেলভিন তাপমাত্রায় 0.001 মিটার কিউব আয়তনে অক্সিজেন গ্যাস রাখা আছে। গ্যাসটিকে প্রথমে সমষ্ণ প্রক্রিয়ায় এবং পরে সমচাপ প্রক্রিয়ায় প্রসারিত করা হলো। প্রসারিত করা মানে কি? প্রসারিত করা মানে আয়তন বাড়ানো হলো, কাজ ধনাত্মক। হ্যাঁ, প্রতি ধাপে প্রসারণ অনুপাত 1:2। মোট কৃত কাজ নির্ণয় করো। খুবই সুন্দর একটা ম্যাথ। অক্সিজেন গ্যাস, কতটুকু পরিমাণ গ্যাস আছে সেটা বলে দেওয়া নেই, কিন্তু কত চাপে রাখা ছিল, কত তাপমাত্রায় ছিল, কত আয়তন ছিল গ্যাসের সিলিন্ডারে, সেগুলো সবকিছু বলে দেওয়া আছে। এবার কি করা হচ্ছে যে গ্যাসটিকে প্রথমে সমষ্ণ প্রক্রিয়ায় এবং পরবর্তীতে সমচাপ প্রক্রিয়ায় প্রসারিত করা হলো, মানে আয়তনটাকে বাড়ানো হলো। প্রতি ধাপে প্রসারণের অনুপাত বলে দিছে 1:2, মানে হচ্ছে আগে যা ছিল তার চেয়ে দ্বিগুণ করা হয়েছে। এখন বলতেছে মোট কৃত কাজ বের করো। এখানে 2টা ধাপ, একটা না। তো 2টা ধাপ বা 2-এর অধিক ধাপ যদি হয়, চেষ্টা করবা পিভি ডায়াগ্রামটা আঁকা, তাহলে ম্যাথটা খুব সহজে সলভ করতে পারবা। তাহলে আগে আমরা একটু পিভি ডায়াগ্রামটা এঁকে নিই। তাহলে এখানে পি ওয়াই অক্ষে এবং ভিটা হচ্ছে এক্স অক্ষে। প্রথমে সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারিত করা হলো, এই যে সমষ্ণ প্রক্রিয়া। তারপরে সমচাপ প্রক্রিয়ায় প্রসারিত করা হলো, এটা হচ্ছে সমচাপ প্রক্রিয়া। বলো আমার আঁকা ঠিক আছে কিনা? 1 থেকে 2 সমষ্ণ, 2 থেকে 3 সমচাপ। 1 নং-এ আয়তন, দ্যাট ইজ V1, 2 নং-এ আয়তন V2, 3-এ গিয়ে আয়তন V3। আস্তে আস্তে দেখো আয়তন বাড়ছে, মানে প্রসারিত করা হয়েছে। 1-এ যে চাপটা ছিল সেই চাপটাকে বললাম P1। 2-এ চাপ আর 3-এ চাপ সেম হবে না? দেখো গ্রাফও তাই বলে যে হ্যাঁ সেম হবেই, যে এখানে চাপ P2 আর P3 এই দুইটা পরস্পর সমান। P2 আর P3 এই দুইটা পরস্পর সমান। এবার যে যে ডাটাগুলো দেওয়া আছে সেই ডাটাগুলো একটু লিখো, যে যে ডাটাগুলো এখানে দেওয়া আছে। কোন কোন ডাটা দেওয়া আছে একটু দেখো তো, ম্যাথ পড়ো। কি দেওয়া আছে? চাপ দেওয়া আছে। কোন পয়েন্টের চাপটা দেওয়া আছে? 10⁶ প্যাসকেল। কোন পয়েন্টের? 1 নং পয়েন্টের। তাহলে P1 এর মানটা দেওয়া আছে 10⁶ প্যাসকেল দেওয়া আছে। আর কি দেওয়া আছে? আয়তন দেওয়া আছে। প্রথমে আয়তন ছিল 0.001 মিটার কিউব। এই আয়তন V1 এর মানটা দেওয়া আছে 0.001 মিটার কিউব। 1 নং পয়েন্টের তাপমাত্রাটাও দেওয়া আছে, তাপমাত্রাটা হচ্ছে 300 কেলভিন। বলতো তাহলে 2 নং পয়েন্টের তাপমাত্রাটা কত? 300 কেলভিন। কিভাবে? এই রেখাটা সমষ্ণ প্রক্রিয়া, এই পয়েন্টে টেম্পারেচার যা, এই পয়েন্টেও তাই। ইভেন এই রেখার যে কোনো পয়েন্টে টেম্পারেচারের কথা বললেও একই, সমষ্ণ। ঠিক আছে, এই রেখার প্রত্যেকটা পয়েন্টে টেম্পারেচার সেম। এখন অনেকের মনে একটু কনফিউশন এরকম জাগতে পারে, সেটা হচ্ছে এটা উঁচুর পয়েন্ট, এটা নিচুর পয়েন্ট। এই পয়েন্টে যদি 300 কেলভিন হয়, তাহলে কোনোভাবেই এই পয়েন্টে 300 হতে পারে না, 300-র কম হতে পারে, এরকম মনে হইতে পারে। তো ব্যাপারটা হচ্ছে উঁচুর পয়েন্টে তাপমাত্রা বেশি, নিচুর পয়েন্টে তাপমাত্রা কি হবে? কম হবে। ধারণা এরকম হইতে পারে? বলো কেন হবে না এরকম? কারণটা দেখো, এই যে তুমি উঁচু নিচু দেখতেছো, এটা আসলে চাপ দেখতেছো, এটা তাপমাত্রা না।
পিভি ডায়াগ্রামে তুমি পি আর ভি দেখতে পারবা, টি দেখতে পারবা না। এখন যদি মনে করো টি আমি দেখতে চাই, তাহলে তুমি নতুন করে টিভি ডায়াগ্রাম আঁকো বা টিপি ডায়াগ্রাম আঁকো, তখন তুমি টি দেখতে পারবা। তাহলে এখানে আসলে আমি কিন্তু টি দেখাচ্ছি না গ্রাফে, আমি কি জাস্ট লিখতেছি এই পয়েন্টের টেম্পারেচার এটা, এই পয়েন্টের টেম্পারেচার এটা। ক্লিয়ার হয়েছে এইটুকু? এবার আমার তো কাজ বের করতে হবে। তাহলে দুইটা ধাপ, এই একটা ধাপ সমষ্ণ প্রক্রিয়া, কৃতকাজ W1, এই একটা সমচাপ ধাপ, এটার জন্য কৃতকাজ W2। তাহলে টোটাল কৃতকাজ হচ্ছে দুই ধাপের কৃতকাজের যোগফল। তাহলে টোটাল কৃতকাজ W1 প্লাস W2। W1 ইকুয়াল টু সমষ্ণ প্রক্রিয়া, তো সূত্র কি? nRT ln V2 বাই V1। আসলে ln V2 বাই V1 সূত্র না, সূত্র হচ্ছে ln শেষ আয়তন বাই আদি আয়তন। ঠিক আছে, মানে গদমুখস্থ করবে না V2 বাই V1, এরকম গদমুখস্থ করবে না। কারণ অনেক সময় হবে কি, বলে দিবে প্রথমে সমচাপ পরে সম আয়তন, সরি পরে সমষ্ণ। তাহলে 1 থেকে 2 সমচাপ আর তারপরে 2 থেকে 3 সমষ্ণ। তাহলে তখন যখন সূত্র লিখবা তখন V3 বাই V2, আসলে ln শেষ আয়তন বাই আদি আয়তন। তো তুমি যদি এই ক্ষেত্রে সাপোজ এরকম ম্যাথ দেওয়া হলো, তুমি লিখে বসে থাকলা V2 বাই V1 মুখস্থ করে, হবে? বলো হবে? হবে না। তো একটু খেয়াল রাখবে এই জিনিসগুলো। তাহলে এখানে হবে V2 শেষ বাই আদি। আর তারপরে কৃতকাজটা হচ্ছে সমচাপ প্রক্রিয়ায়। তো সমচাপ প্রক্রিয়ায় কৃতকাজ হচ্ছে চাপ আর আয়তনের পরিবর্তন। তাহলে P ইন্টু ডেল ভি, এই পিটা কোন পি? P2 বা P3, যেটাই লেখো না কেন, এটা হচ্ছে P2 বা P3। আর ডেল ভিটা হচ্ছে V3 মাইনাস V2। প্রতি ধাপে প্রসারণ অনুপাত দেওয়া আছে না? তাহলে বলো এইটা যদি 0.001 মিটার কিউব হয়, প্রসারণ অনুপাত 1:2, যা ছিল তার দ্বিগুণ, তাহলে এই পয়েন্টের আয়তনটা কত? 0.002 মিটার কিউব। এই পয়েন্টের তার হার দ্বিগুণ 0.004 মিটার কিউব। বুঝতে পারছো? তাহলে আমরা একটা ডাটা পাচ্ছি, সেটা হচ্ছে V1 বাই V2 আর V2 বাই V3, এটা হচ্ছে 1/2। এই ডাটাটা কিন্তু আমরা পাচ্ছি, লাগতে পারে, লিখে রাখলাম। এবার আমাদের কাজ হচ্ছে মানগুলো বসানো। দেখো যে যে মানগুলো পাচ্ছি আগে লিখে নি। মূল সংখ্যার মান দেওয়া নেই, পারতেছি না লিখতে, বাদ থাকুক। আর এর মানটা তো আগে লিখি, 8.316। টি এর মান, এই সমষ্ণ রেখার টেম্পারেচার T1 বা T2 যাই বলো না কেন, 300 কেলভিন, এটা তো পাচ্ছি, লিখি। ln V2 বাই V1, V1 বাই V2 যদি 1/2 হয়, V2 বাই V1 হবে 2/1। এটা আমরা পাইলাম, লিখলাম। P2 এর মান বা P3 এর মান জানি না। ডেল ভি জানি, ডেল ভি হচ্ছে V3 মাইনাস V2, এটা জানি হচ্ছে 0.004 মাইনাস 0.002। কৃতকাজ বের করতে গেলে মূল সংখ্যা P2, এই দুটা জিনিস ছাড়া কোনোভাবেই কৃতকাজটা বের করা যাবে না। তো তোমার এখন চেষ্টা করতে হবে এই দুইটার মান বের করা। দেওয়া তো নাই, তো বের করার চেষ্টা করতে হবে। দেখো তো দেওয়া আছে কিনা কোথাও। দেওয়া আছে, একটু অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে হবে আর কি। ঠিক আছে, খুঁজে বের করতে হবে ভালো করে। তুমি 1 নং পয়েন্টের দিকে তাকাও। 1 নং পয়েন্টের তাপমাত্রা গিভেন, 1 নং পয়েন্টের চাপ গিভেন, 1 পয়েন্টের আয়তনটা গিভেন। তাহলে P V N R T, তাহলে N বের করা যাবে এখান থেকে। তাহলে এখানে একটু রাফ ক্যালকুলেশন করি। PV ইকুয়াল টু P1 V1 ইকুয়াল টু nRT1। তাহলে 10 টু দি পাওয়ার 6 0.001 n 8.316, T1 এর মান 300। হিসাব করে দেখবা এখান থেকে মোল সংখ্যা সকালে ওরা বের করছিল 0.4 মোল আসছে। তাহলে তুমি এখানে n এর মান বসাইলা 0.4 মোল, একটা হয়ে গেল। এবার কি লাগবে? P2 দেওয়া আছে, P2 দেওয়া আছে, কিন্তু আসলে বের করে নিতে হবে, খুঁজে নিতে হবে। কিভাবে নেওয়া যায় খুঁজে? দেখো এই রেখাটা কি রেখা? সমষ্ণ রেখা, T কনস্ট্যান্ট, বয়েলের সূত্র P1 V1 P2 V2। এই পয়েন্টের P জানা, এই পয়েন্টের V জানা, এই পয়েন্টের V জানলে তুমি P জানতে পারবে না। তাহলে কোন সূত্র? P1 V1 ইকুয়াল টু P2 V2। তাহলে P1 এর মান 10 টু দি পাওয়ার 6। V1 এর মান না বসায় V1 বাই V2 অনুপাত বসাই দিলে হয় একবারে। V1 বাই V2 মানে হাফ, তাহলে এই পাশে নিয়ে আসলে হাফ ইকুয়াল টু হচ্ছে P2। তাহলে অতএব P2 ইকুয়াল টু 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার 6 প্যাসকেল। P2টা এখানে এনে বসাও। এবার সব জানি, এবার বাদ বাকি দায়িত্ব ক্যালকুলেটরের উপরে ছেড়ে দিবা। ক্যালকুলেটর তোমার কৃতকাজের মানটা বলে দিবে। এবং দেখো এটা প্লাসই আসবে। প্রসারিত করা হয়েছে, আয়তনের পরিবর্তন করা হয়েছে, ধনাত্মক আয়তনের পরিবর্তন, আয়তন বাড়ানো হয়েছে, তাহলে কৃতকাজটা হবে ধনাত্মক। ঠিক আছে, এটা বইয়েতে আসে একটা ম্যাথ, বইতে রিটেনে এই প্রবলেমটা আসছিল।
ঠিক আছে, হ্যাঁ বইতেও আছে। এখন বইটা একটু সদয় হয়েছিল তোমাদের উপরে। সদয় হয়েছিল কি, এখানে এই যে তাপমাত্রার মানটা দেওয়া আছে না 300 কেলভিন, এই ডাটাটা তোমাদের দিয়ে দিছিল, সহজ করে দিছিল। ঠিক আছে, কোশ্চেনে আসলে এই ডাটাটা দেওয়া উচিত না, কোশ্চেনে এই ডাটাটা দেওয়াই উচিত না, বাদ। এই ডাটা লাগবে না ম্যাথ করতে গেলে। ঠিক আছে, আমরা তো দেখো ব্যবহার করে করছি, তো চাইলে আরেকটু পেঁচাই দিতে পারতো, এই ডাটাটা উঠাই দিতে পারতো, তাও কিন্তু ম্যাথ করা যাইতো। এখন কিভাবে যাইতো সেটা একটু দেখি আমরা। দেখো এন আর টিতে, এখানে টিতে আমরা ব্যবহার করছি, ঠিক একইভাবে এইখানে এই যে টি এর জন্য আমরা ব্যবহার করছি, মোল সংখ্যা বের করতে গিয়ে আমরা ব্যবহার করছি। তো দেখো লাগতোই না এটা। কিভাবে লাগতো না, এন আর টি এটা মানেই পিভি, পিঅন ভিঅন। তাহলে এই পয়েন্টের টেম্পারেচার ছিল 300 কেলভিন, তাহলে পিঅন ভিঅন ইকুয়াল টু এন আর টি1। তা আমার এটুকুর মান জানারই দরকার নেই, মোল সংখ্যাও জানার দরকার নেই, টি এর মানটাও জানার দরকার নেই, আমি পিঅন ভিঅন তো জানি, তাহলে ওটা বসাই দিলেই তো হয়ে যেত। এখন তুমি বলতে পারো যে এইখানে তো লাগতো, এই যে এখানে টি1 এর মানটা বের করতে গেলে লাগতো, বা এই মোল সংখ্যা বের করতে গেলে লাগতো, তো মোল সংখ্যা লাগতেছেই তো না, এটার পরিবর্তেই তো এটা লিখে দিয়েছি, তাহলে এই ক্যালকুলেশনটা তখন আর দরকারই হইতো না, বুঝতে পারছো? আবার অনেকে এটা বলতে পারো যে সাপোজ মনে করো এখান থেকে আমরা P2 যখন বের করলাম না, তখন কিন্তু আমরা আরো একটা ভাবে P2 বের করতে পারি, যেহেতু তাপমাত্রা দেওয়া আছে। দেখো এই পয়েন্টে তাপমাত্রা 300 কেলভিন, এই পয়েন্টের আয়তন এইটা, এই পয়েন্টের জন্য চাপ বের করতে যাই যেখানে মোল সংখ্যা হচ্ছে 0.4 মোল, তাহলে আমরা এভাবে বের করতে পারতাম P2 V2 N আর T2। T2 এর মান 300 কেলভিন, N এর মান 0.4, V2 এর মান 0.002। তাহলে এখান থেকে কিন্তু P2টা বের করতে পারতাম এবং এই একই মান আসতো, একই মানটা এখানে বসে দিতে পারতাম। তাহলে তাপমাত্রা জানার দরকার আছে নেই, তাপমাত্রা বাদ দিয়েও ম্যাথটা করা যাবে, বুঝে গেলাম। এবার শোনো, ইসাক স্যারের বইটা কিন্তু এটাই আসছিল, বইটা আসছিল হচ্ছে প্রথমে সমষ্ণ তারপরে সমচাপ, আমার যতদূর মনে পড়ে আর কি। তো ইসাক স্যারের বইতে এই ম্যাথটা তুলতে গিয়ে উল্টা করে ফেলছে বা ভুল করে ফেলছে, নাকি একটু চেঞ্জ করে দিছে। তো যাই হোক, এই ম্যাথটা তুলতে গিয়ে কি করছে, মানে নতুন একটা ম্যাথ বানায় ফেলছে। প্রথমে সমষ্ণ আর পরে কি ছিল, সমচাপ। তোরা নতুন একটা ম্যাথ বানায় ফেলছে, এখন ভুল করে করছে নাকি ইচ্ছা করে করছে আমি জানি না। সমচাপের জায়গায় ওরা করে ফেলছে রুদ্ধতাপীয়, রুদ্ধতাপীয়। তাহলে প্রথমে সমচাপ পরে রুদ্ধতাপীয়। তো এইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এই যে একটা ম্যাথ দিয়ে দিলাম হোমওয়ার্ক, ঠিক আছে? তাহলে এটা বাসায় গিয়ে করবা, যতক্ষণ না মিলাইতে পারবা ভাত খাবা না, ঠিক আছে? মিলাবা তারপরে ভাত খাবা। আমি একটু হিন্টস দিয়ে দিই কেমন হবে, গ্রাফটা কেমন হবে একটু হিন্টস দিয়ে দিই। এরকম প্রথমে সমষ্ণ তারপরে রুদ্ধতাপে একটু খাড়া হবে। তাহলে এখানে P1 V1, এই যে P1 V1, P2 V2, P3 V3, এইখানে যে সূত্রগুলা খাটাবা সবগুলো হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য খাটাবা। তার মানে গামা টামা আসবে, এই কারণে অক্সিজেন গ্যাসের নাম বলে দেওয়া আছে। তাহলে অক্সিজেন গ্যাসের জন্য গামা হচ্ছে 1.4, এই বুঝতে পারছো? তাহলে করে বের করবা, তখন এই সূত্রটা চেঞ্জ হয়ে যাবে, জাস্ট এটা চেঞ্জ হয়ে NR 1 মাইনাস গামা T2 মাইনাস T1 এটা আসবে, এই বুঝতে পারছো? আর এটা যদি পিভি ডায়াগ্রাম এঁকে না করো তাহলে কিন্তু ম্যাথ মিলাইতে পারবা না। এই যে পিভি ডায়াগ্রাম এটা তোমার রাখতে হবে। এখন তোমাদের একটা স্বভাব আছে, তোমরা চিত্রনায়কে ম্যাথ করতে যাও, তো চিত্রনায়কে ম্যাথ করতে যাওয়ার একটা কারণ হচ্ছে, দুইটা পসিবল কেস হইতে পারে। একটা হচ্ছে তুমি তুখোড় ব্রিলিয়েন্ট, হ্যাঁ তুখোড় জিনিয়াস, চিত্র তোমার চোখের সামনে ভাসে, চিত্র আঁকার দরকারই নাই, হ্যাঁ তুমি ম্যাথ করে ফেলতে পারো, এই একটা কারণ। আর একটা হচ্ছে তুমি বলদ কিচ্ছু পারো না, বুঝতে পারছো? তো চেষ্টা করবা চিত্র আঁকার। বলো, তুমি কিছু বলতেছিলে মনে হয়। না, সমষ্ণ থাকবে, সমচাপের জায়গায় রুদ্ধতাপে, লিখেই তো দিলাম। প্রথমে সমষ্ণ তারপরে রুদ্ধতাপে, লিখেই তো দিলাম। তো করবা, এটা ইসাক স্যারের বইতে দেখবা আছে, তো তোমরা চেষ্টা করবা নিজেরা করার। কি আরে খাতা কলম বন্ধ করতেছে, কত সুখ এদের, আল্লাহ। আপনি যে বের করলেন যে P1 V1 P2 V2, এভাবে তো আপনি হচ্ছে P2টা বের করে নিলেন, তো আমরা মুখে করতে হবে যে হচ্ছে আয়তনটা মুখে তো ম্যাথই করা যায়, পুরো ম্যাথই মুখে করা যায়। শাবাশ জিনিয়াস, তুকোর। এবার লিখো রুদ্ধতাপীয়, পরের দিন থেকে তোমার পড়া ধরবো। রুদ্ধতাপীয় রেখা সমষ্ণ রেখা হতে অধিকতর খাড়া বা গামা গুণ খাড়া। আমরা দেখো রুদ্ধতাপীয় রেখা এবং সমষ্ণ রেখা যখন আঁকতাম তখন রুদ্ধতাপীয় রেখাটাকে একটু খাড়া করে আঁকতাম। তো কেন খাড়া থাকবে রুদ্ধতাপীয় রেখা,
বা কতটুকু খাড়া থাকবে, কত গুণ খাড়া থাকবে, সেটা এবার আমরা একটু দেখবো বের করে ম্যাথমেটিক্যালি। তো এইটা হচ্ছে সমষ্ণ রেখা আর এইটা হচ্ছে রুদ্ধতাপীয় রেখা, দুইটা যদি একসাথে আঁকি তাহলে রুদ্ধ রেখা আর এটা হচ্ছে সমষ্ণ রেখা। এখন আমাদের দেখাইতে হবে রুদ্ধতাপীয় রেখা সমষ্ণ রেখা থেকে বেশি খাড়া, এবং সেটা কত গুণ, গামা গুণ। আচ্ছা, কোন রেখা কতটুকু খাড়া বা খাড়া নাকি ঢালু, তো এইটা আমরা কি দিয়ে বুঝতে পারি? ঢাল দিয়ে। রেখার ঢাল দিয়ে বোঝা যায়। ঢালের মান যত বেশি হবে তত বেশি খাড়া। আমি বললাম একটা রেখার ঢাল হচ্ছে 2 আর একটা রেখার ঢাল হচ্ছে 3, তাহলে 2 এর তুলনায় যার ঢাল 3 সে বেশি খাড়া। এই স্টেটমেন্টে থাকো, কিন্তু চেঞ্জ করবে না পরে। তাহলে যার ঢাল বেশি সে বেশি খাড়া, এই স্টেটমেন্টে থাকবা। দেখো এবার আমি দুইটা রেখা আঁকতেছি, এটা ওয়াই অক্ষ, এক্স অক্ষ। এই একটা রেখা আর এই একটা রেখা। এই রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে, এটা 60 ডিগ্রি কোণ তৈরি করে। এই রেখার ঢাল এম এর মান tan 30 ডিগ্রি দিয়ে দেখবা 0.57 আসবে 1/√3। হ্যাঁ, আর এখানে ঢালটা আসবে 1.73। এই দুইটার মধ্যে কে বেশি খাড়া চিত্র দেখে বলো আগে। এইটা বেশি খাড়া, দ্বিতীয় রেখাটা বেশি খাড়া, এটা হচ্ছে এর তুলনায় কম খাড়া। তো এখন এই দুইটা রেখার মধ্যে দেখো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এর কোণ বেশি, তাহলে আমি এই কথাটা বলতে পারি যার কোণ বেশি, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যার কোণ বেশি, যার ঢাল বেশি সে বেশি খাড়া। তাহলে কি বললাম আরেকবার বলি, যার কোণ বেশি, যার ঢাল বেশি সে বেশি খাড়া। আচ্ছা এবার আসো এই পাশে আসো, এই একটা রেখা আর এই একটা রেখা, দুইটা রেখা। এই রেখাটার প্রথম রেখাটার এই রেখাটার কোণ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 120 ডিগ্রি, আর এই রেখাটার কোণ 150 ডিগ্রি ধরো। এবার ঢাল বের করো তো, tan 120 ঢাল বের করো। তাহলে এবার আসবে মাইনাস ঢাল মাইনাস 1.73, ঢাল এম মাইনাস 0.57। এবার এই দুইটার মধ্যে কার ঢালের মানটা বেশি? এইটার ঢালের মান বেশি, কারণ আমি যদি তোমার জিজ্ঞেস করি -2 বড় নাকি -3 বড়, কোনটা বড়? -2 বড়। তাহলে এটা বড়, এটা ছোট, এটা বেশি, এটা কম। তাহলে এর ঢাল বেশি, এর ঢাল বেশি, এর কোণ বেশি। তাহলে একটু আগে আমরা কিন্তু স্টেটমেন্টে ছিলাম যে যার ঢাল বেশি, যার কোণ বেশি সে বেশি খাড়া। স্টেটমেন্ট ঠিক আছে? ঠিক নাই, উল্টা হয়ে গেছে। তো এই স্টেটমেন্টটা ঠিক ছিল এই যে ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য, অর্থাৎ 90 ডিগ্রির কম কোণের জন্য, আর এই স্টেটমেন্টটা পুরোটাই ঘুরে গেছে 90 ডিগ্রির বেশি কোণের জন্য। এখন আমাদের কি বলতে হবে? যার ঢালের মান কম সে বেশি খাড়া, তাই না? এটা বলতে হবে, যার ঢালের মান বেশি সে বেশি খাড়া বলা যাবে না, তাহলে তো এ বেশি খাড়া হইতো। তাহলে এর কম, এ বেশি খাড়া। তাহলে এখন কি আমরা দুই ক্ষেত্রে দুই রকম বলবো? না, আমরা আসলে এই যে কোনটা বেশি খাড়া বা কোনটা ঢালু এটা আসলে বলবো এইভাবে যে ঢাল দিয়েই বলবো, কিন্তু ঢালের চিহ্ন সহ মান না, মডুলাস মান। তাই মডুলাস মানটা এইটা যার বেশি সে বেশি খাড়া, সে বেশি খাড়া। এইবার দেখো আমার এই পাশের স্টেটমেন্টও ঠিক থাকে, আবার ঠিক একইভাবে এই পাশের স্টেটমেন্টটাও ঠিক থাকে। দেখো এখানে এই দুইটার মধ্যে কম্পেয়ার করো, এর ঢালটা বেশি, এর ঢালটা কম, খাড়া। আর এই দুইটার মডুলাস মানের মধ্যে কম্পেয়ার করো, এটার মডুলাস মানটা বেশি, এটার মডুলাস মানটা কম, তাহলে এ বেশি খাড়া। তাহলে এইভাবে আসলে বলবো। এবার ঢাল দিয়ে যেহেতু বলবো, তো ঢাল বের করতে হবে। আচ্ছা, ঢাল বের করার উপায় কি? ঢাল কিভাবে বের করি? সেই 9, 10-এ তোমরা শিখছো কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। সরল রেখার ঢাল বের হয় এইভাবে, খুব সহজে। সরল রেখার ঢাল বের করার আরো অনেক ইজি মেথড আছে, তোমাদের ম্যাথের টিচার একটা শর্টকাট শেখায় মনে হয়, দেখো তো এরকম শেখায় কিনা। 2x + 3y + 9 = 0, এরকম সরল রেখার সমীকরণ যদি দেওয়া থাকে, সবগুলোকে একপাশে এনে, প্রথম কথা হচ্ছে এটা, সবগুলোকে একপাশে এনে x এর সহগকে y এর সহগ দ্বারা ভাগ করে বিপরীত চিহ্ন, মানে আমি যদি ঢাল বলি তাহলে 2/3 সামনে একটা মাইনাস। এটা আসলে কিভাবে হইলো? এই 3y এটা = -2x - 9, এবার 3 দিয়ে ভাগ করে দিলে এখানে এই যে 3, এখানে এই যে 3, তাহলে এবার y = mx + c, কম্পেয়ার করলে এই যে ঢাল, ঠিক আছে, m হচ্ছে -2/3, এভাবে আসতেছে। তো এভাবে আমরা সরল রেখার ঢাল বের করতে পারি। এখন আমি যদি তোমারে বলি, সাপোজ দেখো, খেয়াল করো, এর ঢালটা বের করার আর কোনো মেথড আছে কিনা? আর কোনো মেথড? ডিফারেন্সিয়েশন করে আমরা কি পাই? ইন্টিগ্রেশন করে ক্ষেত্রফল পাই, ডিফারেন্সিয়েশন করে কি পাই? ঢাল পাই। তাহলে এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, মানে dy/dx বের করি, তাহলে আমি ঢাল পাবো। দেখো এর ঢাল কত ছিল? -2/3 না? দেখো তো, ডিফারেন্সিয়েশন করে দেখো, 3y = -2x + 9, তাহলে y = -2/3, 9/3, ডিফারেন্সিয়েশন করো, dy/dx, এটা ঢাল হবে।
-2/3 x কে করলে তো 1 আর এটা করলে 0, দেখো কত আসছে। তাহলে ডিফারেন্সিয়েশন করেও আমরা ঢাল পাই। দেখো সরল রেখার ক্ষেত্রে এভাবে আমরা অনেক ভাবে ঢাল পেতে পারি। 3টা নিয়ম মনে হয় দেখালাম, কোটিদ্বয় অন্তর বাই ভুজদ্বয় অন্তর, তারপরে হচ্ছে শর্টকাট সূত্রটা, আরো অনেক অনেক মেথড আছে, অনেক ভাবে ঢাল বের করতে পারি আমরা। মানে সহজ কথা হচ্ছে ঢাল বের করা মানে এক্স অক্ষের একক পরিবর্তন ওয়াই অক্ষের কতটুকু পরিবর্তন হয়, এটাই আসলে ঢাল। তো এই যে আমরা ঢাল বের করলাম, দেখো বক্ররেখার জন্য ঢাল বের করলে এত ইজি মেথডে বের করা যায় তো, কোটিদ্বয় অন্তর ভুজদ্বয় অন্তর বা মনে করো শর্টকাট সূত্র, এগুলা দিয়ে বক্ররেখার ঢাল বের করা যায় তো। বক্ররেখার এক একটা পয়েন্টে এক এক রকম ঢাল, ঢালটা কনস্ট্যান্ট না। তো আমি যদি বক্ররেখার ঢাল বের করতে চাই, আমার হাতে কোন মেথডটা আছে? এই যে ডিফারেন্সিয়েশন। তোমরা ম্যাথে গুরুমান লঘুমান করছো না? গুরুমান লঘুমান যেখানে পাওয়া যায় সেখানে স্পর্শক অঙ্কন করলে সেটা এক্স অক্ষের সমান্তরাল হয়, এই কারণে ঢাল মানে dy/dx ফার্স্ট ডেরিভেটিভ এটা কত হয়? 0 হয়। করছো তো এগুলা? তাহলে এখন আমরা এই যে দুইটা রেখার জন্য ঢাল বের করে দেখবো যে কার ঢালের মান বেশি কার ঢালের মান কম, মানে মডুলাস মানটা আর কি। তাহলে এই দুইটা রেখা বক্ররেখা না সরল রেখা? বক্ররেখা, ডিফারেন্সিয়েশন করতেই হবে। তো ডিফারেন্সিয়েশন করে dy/dx দ্যাট ইজ ঢাল, তাই না? আচ্ছা ওয়াই অক্ষে আমি কি নিছি, এক্স অক্ষে আমি কি নিছি, তাহলে ঢালটা কি হবে? এখানে ঢালটা কি হবে? dp/dv, মানে dy/dx টা হবে dp/dv, এটাই হচ্ছে ঢাল। তাহলে এটাই আমাদের বের করতে হবে। তাহলে দুইটা রেখার জন্য, একটা হচ্ছে সমষ্ণ আর একটা হচ্ছে রুদ্ধতাপীয়। আসো আমরা প্রথমে সমষ্ণ রেখার জন্য একটু ট্রাই করি, সমষ্ণ রেখার জন্য কিভাবে বের করা যায়। বলো সমষ্ণ রেখার জন্য এই রেখার সূত্রটা বলো, এই রেখার সমীকরণের সূত্রটা বলো, মানে পি আর ভি এর সম্পর্কটা বলো। pv ইকুয়াল টু গামা, পি আর ভি এর গুণফল। কেউ লিখবা না এখন। এখান থেকে আমার dp/dv লাগবে। তাহলে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন? ভি আয়তনের সাপেক্ষে। তাহলে এই কারণে আয়তনের সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েট করবো এটাকে। pv একইভাবে এই পাশেও করতে হবে। কে কনস্ট্যান্ট তো, তাহলে একে ডিফারেন্সিয়েট করলে 0। এবার এখানে দেখো কোনটা বাইরে আসবে? একটাও না, দুটাই চলো। তাহলে পি কে রেখে ভি কে করলে 1 প্লাস ভি কে রেখে পি কে ডিফারেন্সিয়েট করলে dp/dv ইকুয়াল টু অপাশে তো 0। তাহলে ঢাল মানে হচ্ছে dp/dv, এটা হচ্ছে ঢাল, কিন্তু এটা ইকুয়াল টু -p/v, এটা ঢাল। আচ্ছা কোন রেখার ঢাল এটা? তো এই কারণে এই যে নিচে ছোট্ট করে বুঝাই দিব যে সমষ্ণ রেখার ঢাল। তাহলে সমষ্ণ রেখার ঢাল কিন্তু আমরা পেয়ে গেছি। এবার আসো রুদ্ধতাপীয় রেখার ঢালটা বের করি। রুদ্ধতাপীয় রেখা pv⁴ ইকুয়াল টু ধ্রুবক, ঠিক আছে? ধ্রুবক তো কনস্ট্যান্ট, কে এভাবে লিখি ধ্রুবক। তাহলে dp/dv pv⁴ ইকুয়াল টু dp মানে dv অফ কে আর কি। এখন এখানে দেখো তাকাও, দুইটা চলক আগের মতো, পি কে রেখে ভি কে ডিফারেন্সিয়েট করবো। এবার ভি টু দি পাওয়ার গামা কি হবে বলো? গামা পাওয়ার নেমে আসবে ভি টু দি পাওয়ার গামা -1, মানে এই সূত্রটা dx অফ x টু দি পাওয়ার n x n -1, এই সূত্রটা। এবার এটা তো হইলো প্লাস ভি টু দি পাওয়ার গামাকে বের করে আনলাম, পি কে ডিফারেন্সিয়েট করলে dp/dv ইকুয়াল টু অপসাত 0। আমাদের টার্গেট dp/dv বের করা। এখন তুমি ম্যাথে যেভাবে ক্যালকুলেশন করো ওইভাবে ক্যালকুলেশন করবা। dp/dv সামনে হচ্ছে ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু, ওইটা ওই পাশে চলে গেল, তাহলে -p গামা ভি টু দি পাওয়ার গামা ভি টু দি পাওয়ার -1 আছে। আমি একটু ভেঙে এভাবে লিখবো। কেন ভেঙে এভাবে লিখলাম? একটা লাইন কম করবো তাই। এই যে ভি টু দি পাওয়ার গামা আর ভি টু দি পাওয়ার গামা কাটাকাটি হয়ে গেল। তাহলে অতএব dp/dv এটা ইকুয়াল টু, দেখো আমি একটু সাজাই লিখতেছি, গামা -p/ভি টু দি পাওয়ার -1 মানে ভি ইনভার্স আর কি। তাহলে নিচে ভি, বুঝতে পারছো? এবার দেখো তো এই জিনিসটাকে আগে কোথাও দেখলা কিনা? এই যে এখানে, সেটা কার ঢাল? সমষ্ণ রেখার ঢাল। তাহলে অতএব দেখো লেখা যায় dp/dv, এখানে ছোট্ট করে কিউ রুদ্ধতাপীয় রেখার ঢাল ইকুয়াল টু গামা ইন্টু এটা হচ্ছে dp/dv নিচে ছোট্ট করে টি সমষ্ণ রেখার ঢাল। তাহলে বাংলায় দেখো আমি লিখতে পারি রুদ্ধতাপীয় রেখার ঢাল সমান সমান গামা গুণ সমষ্ণ রেখার ঢাল। তাহলে সমষ্ণ রেখার ঢালের তুলনায় কত গুণ? গামা গুণ হচ্ছে রুদ্ধতাপীয় রেখার ঢাল। তাহলে রুদ্ধতাপীয় রেখা কত গুণ খাড়া? গামা গুণ খাড়া। এইবার একটা কথা আছে, গামা গুণ খাড়া তো বুঝলাম, এখন গামা গুণ খাড়া হইলেই যে রুদ্ধতাপীয় রেখার ঢালটা মানে রুদ্ধতাপীয় রেখাটা যে মানে খাড়া থাকবে, বেশি খাড়া থাকবে, এটা আসলে নাও হতে পারতো। কেন?
গামা একটা ধ্রুবক না? ধ্রুবক, ধ্রুবক। এই গামার মানটা ধরো সাপোজ, হয় না এটা, কিন্তু ধরো এটা 0.5 হলো, মানে 1-এর চেয়ে কম হলো ধরো। তাহলে সেই ক্ষেত্রে তুমি দেখো এইখানে dp/dv আছে না, তাহলে তার সাথে গামা গুণ হয়ে বাড়াইতো না, কিন্তু কমাইতো, উল্টাইতো, তাই না? কমাই দিত, ঠিক আছে, বাড়াইতো না। তখন কি আমি খারাপ বলতে পারতাম না? তখন কিন্তু পারতাম না। এখন কেন পারতেছি? একটা শর্ত আছে। কেন পারতেছি? কারণ গামার মান কখনো 1-এর চেয়ে কম না, কারণ গামার মান 1-এর চেয়ে বেশি, কারণ cp/cv এর অনুপাত, সিপিটা বড় সিভিটা ছোট, তাহলে বড় বাই ছোট তো 1-এর চেয়ে বেশি হবেই। তার মানে গামাটা 1-এর চেয়ে বড়, তার সাথে এটা গুণ হলে এটা বাড়বে না কমবে? বাড়বে, তো বেশি হবেই। বুঝতে পারছো? আর যদি নিউমেরিক্যাল মান দেখতে চাও, দেখো মাইনাস সামথিং না, তা ধরো এটা হচ্ছে -3, ধরো মনে মনে ধরো এটা হচ্ছে -3। এবার তুমি দেখো এটা -3 এর সাথে গামা গুণ, গামার মানটা 1-এর চেয়ে বেশি না? 1-এর চেয়ে বেশি না? 1.33, 1.4, 1.67। আচ্ছা ধরো, আমি ধরে নিলাম গামার মানটা ধরো 2, জাস্ট মান বোঝার জন্য। তাহলে -3 -6 কত? -6। আর এটা কত? এবার যদি আমরা ওই পূর্বের ধ্যান ধারণায় থাকতাম, তাহলে বলতাম যে এর ঢালটা হচ্ছে বেশি, এর ঢালটা হচ্ছে কম, তাহলে এ বেশি খাড়া। কিন্তু এই এবার বলো কার মান বেশি? এর মান বেশি, তাহলে ও বেশি খাড়া। এই যে ঢাল দুইটা যে মাইনাস আসলো, বলো তো এই ঢাল দুইটা মাইনাস আসা উচিত ছিল কিনা? উচিত ছিল কিনা? ঢাল দুইটা মাইনাস আসা উচিত ছিল না প্লাস আসা উচিত ছিল? দেখো এই দুইটা রেখা দেখো, এইখানে একটা স্পর্শক আঁকো যে কোনো পয়েন্টে, এইখানে আর একটা স্পর্শক আঁকো যে কোনো পয়েন্টে। তুমি দেখো এই রেখাটাও এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ তৈরি করে, এই রেখাটাও এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ তৈরি করে, আর ট্যান স্থূলকোণ তো অবশ্যই মাইনাস হবে। বোঝা গেছে? তাহলে আমরা দেখে ফেললাম যে রুদ্ধতাপীয় রেখা সমষ্ণ রেখা থেকে বেশি খাড়া এবং গামা গুণ খাড়া। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্র রিলেটেড আলোচনা মোটামুটি শেষ। নেক্সট ক্লাসে আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করব। ওকে।